নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভয় পেতে কে না ভালোবাসে। ভয়ের গল্প মানেই একটা গা ছমছমে ভাব, একটা শিহরণ জাগানো অনুভূতি। আজ আপনাদের শোনাবো একটি হাড় হিম করা ভয়ের গল্প। আজকের গল্পের রচনায় অনন্যা দাস। আজকের গল্প পাঠে রয়েছে মৌমিতা এবং অন্যান্য চরিত্রে খুশি, রৌনক, নীল, শুভজিৎ, সৌভিক। মৌমিতা এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই এবং সাউন্ড এডিটিং এবং পোস্টার ডিজাইনে মিহান্স প্রোডাকশন হাউস। ভয়ের গল্প মানেই ভয়ঙ্কর সব সাউন্ড এফেক্ট। ঠিক এই কারণেই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি। শুরু করছি আজকের গল্প, লেখিকা অনন্যা দাসের রচিত তমসাবৃত। স্কুল থেকে বাড়ি ফিরেই সল কান্নায় ভেঙে পড়ল। ওর মা লরা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সল? তুমি কাঁদছো কেন? স্কুলে কিছু হয়েছে? সল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্কুলে আমাকে ওরা রোজ বিরক্ত করে। কে কে বিরক্ত করে তোমাকে? টমি আর নেথান। লরা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি করেছে ওরা? সল হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, টমি ক্লাসে ঢেকুর তুলে তুলে বিশ্রী শব্দ করে আর বলে আমি তুলেছি। তাছাড়া এমনিতেও ক্লাসের সবাই আমাকে দেখে আসে, আমি ঠিক মতন পড়তে পারি না বলে। স্কুলের বাথরুমে আমার নামে বাজে বাজে কথা লিখে দিয়েছে ওরা, সবাই সেগুলো পড়েও আসে। তারপর স্কুল থেকে ফেরার পথে আজ আমার পিছু নিয়েছিল টমি আর নেথান। পাথর ছুটছিল আমার দিকে আর আমাকে নিয়ে কি সব বলছিল আর আসছিল। ওদের দেখা দেখি অন্য কয়েকটা ছেলেও এসে জুটেছিল। তুমি টিচারকে বলনি ওদের অত্যাচারের কথা? টিচার আমার কথা শুনবেন না, আমি যে পড়ায় ভালো নই। সল কেঁদে কেঁদে বলল। কয়েক সেকেন্ড পর আবার বলল, আমার ইচ্ছে করে মেরে ওদের মাথা ফাটিয়ে দিই, কিন্তু ওরা অনেকজন আর আমি একা, তাই কিছু করতে পারি না। লরা সলের মুখের দিকে তাকালেন। চেহারায় অন্য ছেলে মেয়েদের মতো হলে কি হবে, সলের মনটা এক্কেবারে শিশুদের মতন। একবার এক ডাক্তার বলেছিল সল নাকি আর্টিস্টিক। লরা তার কথা বিশ্বাস করেননি। তার কাছে আর কোনোদিনই সলকে নিয়ে যাননি তিনি জানেন সল তার বয়সের তুলনায় পড়াশোনায় বেশ পিছিয়ে রয়েছে, কিন্তু সেটা ভয়ের কিছু মনে হয় না তার। সলের বিশেষ যত্ন দরকার, তাহলেই সে পড়তে পারবে, আর সেই যত্ন মা ছাড়া আর কেই বা দিতে পারবে। ক্লাসে একগাদা ছেলে মেয়েদের মধ্যে টিচারের পক্ষে সম্ভব নয় ওকে আলাদা করে কিছু শেখানো। তাছাড়া ক্লাসের বদ ছেলেগুলো সলকে লাভের চেয়ে ক্ষতি বেশি করেছে। মনে মনে একটা ব্যাপার ঠিক করে নিয়ে তিনি বললেন, ঠিক আছে, ওরা দুষ্টু ছেলে, ওদের নামে নালিশ করেও ফল হবে না, ওরা অন্যভাবে প্রতিশোধ নেবে। আমি বরং স্কুল থেকে তোমার নাম কাটিয়ে দেব, তুমি বাড়িতে থেকেই পড়বে, আমি তোমাকে পড়াবো। ওই বুলিংয়ের হাত থেকে তোমাকে বাঁচানোর সেটাই একমাত্র পথ বলে আমার মনে হচ্ছে। আনন্দে ঝলমল করে উঠল সলের মুখ। তাহলে কাল থেকে আমাকে আর ওই পচা স্কুলে যেতে হবে না? না, কাল থেকে তুমি বাড়িতেই থাকবে আর আমার কাছে পড়বে। কি খুশি তো? সল হাততালি দিয়ে বলে উঠল, বাহ, কি মজা, কি মজা, কি মজা। অন্ধকার ঘরে
বিছানায় শুয়েছিল সল। আলো জ্বালাতে উঠতে ভয় লাগছে তার, তাই উঠতে ইচ্ছে করছে না। অন্ধকারটায় ভয় লাগে বটে, কিন্তু চোখ সওয়া হয়ে গেছে। এই রকম অন্ধকারে শুয়ে বসে থাকতে এমনিতে মন্দ লাগে না সলের, কিন্তু মাঝে মাঝে আবার ভয়ও করে। হঠাৎ সে দেখল ঘরের ছাদের সিলিংয়ের এক কোণ থেকে একটা সাদা মতন ছায়া বেরিয়ে এলো। সারা ঘরময় ভেসে বেড়াতে লাগলো সেই সাদা ছায়াটা। এক ঝলক ছায়াটার বীভৎস মুখ দেখতে পেল সল। তার সারা মুখময় রক্ত। ভয় চোখ বুজে ফেলল সল। সে স্কুলে যখন ছিল তখন ক্লাসের ছেলেগুলো বলতো, তোদের বাড়িটা যেখানে, সেখানে আমেরিকান ইন্ডিয়ানদের একটা কবরখানা ছিল। সেই কবরখানার জমিতেই তোদের বাড়ি। তাই ওখানে যাদের কবর ছিল তাদের আত্মা কোনোদিন তোদের ক্ষমা করবে না। তারা ভূত হয়ে তোদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় সারাক্ষণ। তাদের তোরা তাড়াতেও পারবি না, তারা আসবেই প্রতিশোধ নিতে। আবার এমনও হতে পারে তাদের কারোর আত্মা তোর ওপর ভর করলো। সল সেই সব শুনে ভয় একেবারে কুঁকড়ে যায়। সত্যি কি ওই রকম হতে পারে নাকি? অতৃপ্ত আত্মা ওর শরীরে ঢুকে যেতে পারে? তারপর একদিন সল খাতায় একটা পেন্টাগ্রাম বানিয়েছিল, আর তাই দেখে নেথান বলল, আরে এই সলকে শয়তানে পেয়ে বসেছে রে। ও পেন্টাগ্রামে আঁকছে, ও শয়তানকে পুজো করে। নেথানের কথা শুনে ক্লাসের অন্য বদমাইশ ছেলেগুলো বলেছিল, ওরে বাবা, সলের থেকে দূরে থাকাই ভালো। শয়তান ওকে দিয়ে যে কি কি করাবে তার তো কোনো ঠিক নেই। হয়তো কোনো অতৃপ্ত আত্মা ওর ওপর ভর করে গেছে ইতিমধ্যেই। সাদা ভেসে বেড়ানো ওই ভূতটা কি ওদের বাড়ির তলার কবরের কোনো অতৃপ্ত আত্মা? একবার মনে হলো সাদা ছায়াটা হাতছানি দিয়ে তাকে ডাকছে। সলের ইচ্ছে হলো ছায়াটাকে জিজ্ঞেস করবে যে সে কে, কিন্তু তখনই মা ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সল? অন্ধকারে একা একা শুয়ে আছো যে, শরীর খারাপ লাগছে? সলের মেজাজটা একটু খিচড়েই গেল। সে বিরক্ত হয়ে বলল, আলো জ্বালালে কেন? বলেছিলাম না অন্ধকার আমার ভালো লাগে। আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, দিলে তো নষ্ট করে। মা হেসে ফেলে বললেন, ও ফোন করেছিলে কাউকে? চলো এখন নিচে চলো, খাবার রেডি। খেয়ে দিয়ে আবার কথা বলো না হয়, কেমন? আচ্ছা মা, স্কুলের ছেলেরা বলতো আমাদের বাড়ি যেখানে, সেখানে নাকি একটা কবরখানা ছিল, তার উপরেই বাড়িটাকে বানানো হয়েছে। আর সেই সব মৃতদের আত্মারা নাকি আমাদের উপরে খুব রেগে আছে, তারা প্রতিশোধ নিতে চায়। যত সব বাজে কথা, গল্প বানাবার আর জায়গা পাওনি না। কোনো কিছু ছিল না সেই রকম কিছু হলে বাড়ি তৈরির পারমিটটাই পাওয়া যেত না। ওগুলো তোমাকে ভয় পাওয়ানোর জন্য বলেছে ওরা, ওই সব কথার কোনো ভিত্তি নেই। মার কথা শুনে সল নিচে গেল খেতে। খেয়ে উঠে আবার ঘরে ফিরে এলো সে। খাটে শুতেই তার মনে হলো খাটে তার পাশে একজন শুয়ে রয়েছে, একজন মহিলা। ভয়াবহ তার লাল চোখ দুটো, চোখের মণিটা যেন ঠিকরে বেরিয়ে আসছে। অন্ধকারেই জল জল করছে দুটো চোখ। কে এই মহিলা? সে ঘরে কি করে এলো? ভয় চোখ বন্ধ করে ফেলল সল। এরপর যখন সে চোখ খুলল তখন মহিলাটা উঠে বসেছে। তার একটা হাত সলের দিকে এগিয়ে আসছে। ভয় সে চিৎকার করে উঠল। মা ছুটে এলেন। আলো জ্বালানো হলো।
টর্চ নিয়ে খাটের তলাতেও খোঁজা হলো, কিন্তু কোনো মহিলাকে দেখতে পাওয়া গেল না। কিন্তু তাও সলের মন থেকে ভয় গেল না। সে মাকে বলল, মা, আজ আমার এই ঘরে একা শুতে ভয় করছে। ওই মহিলা খাটে শুয়েছিল, ভয়ঙ্কর দেখতে। আজ আমি তোমার সঙ্গে শোবো। কেন? ভয়ের কি আছে? আমরা তো পাশের ঘরেই রয়েছি। সল, তুমি ভয়কে যত প্রশ্রয় দেবে, ভয় তত তোমাকে পেয়ে বসবে। বলেছি না, ভয়কে জয় করতে শেখো। ওগুলো কিছুই না, শুধু তোমার মনের ভুল। না মা, আমার ভয় করছে, প্লিজ প্লিজ। ঠিক আছে বাবা, আজকের রাতটা আমাদের সঙ্গে বিছানাতেই শোও তুমি, কেমন? মা বারবার বলতে শেষমেশ স্নান করতে ঢুকল সল। স্নান করতে তার মোটেই ভালো লাগে না। কেন যে মা রোজ রোজ স্নান করতে বলে সেটা সলের মাথায় ঢোকে না। শীতকালে তাও একদিন ছেড়ে ছেড়ে করলে কিছু বলে না, কিন্তু গরমকালে রোজ পাঠাবেই। বাথরুমটাও সলের পছন্দ নয়, কেমন একটা অন্ধকার মতন। যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে বেরিয়ে পড়তে পারলেই বাঁচে সল। আজ সকাল থেকেই মনটা কেমন যেন আনচান আনচান করছে তার মধ্যে আবার শাওয়ারটা খুলে উষ্ণ গরম জলের তলায় দাঁড়ালো সল। চোখ বন্ধ করে রেখেছে সে। হঠাৎ মনে হলো কে একটা বলল। ভালো করে শোনার চেষ্টা করলো সে। কে যেন বলছে, এসো এসো এসো, শয়তানের আরো কাছে এসো, দূরে থেকে লাভ নেই, কাছে এসো। ভয়ঙ্কর রকম ভয় পেয়ে গেল। শাওয়ারের জল বন্ধ করে দিল সল। কে কথা বলছে ওর সাথে? কে বলছে ওকে শয়তানের কাছে যেতে? এমনিতেই কদিন ধরে একটা রাগ ওর মাথায় চেপে বসে রয়েছে। সলকে কেউ ভালোবাসে না, সবাই তার অনিষ্ট চায়। এইসব ভাবতেই সলের মাথা গরম হয়ে যায়, আর তার মধ্যে আবার এইসব কথা। কে বলছে কে জানে? ওই কবরখানার আত্মাদের মধ্যেই কেউ নাকি? কোনো রকমে বাথরুম থেকে বেরোতে পারলে সে বাঁচে। সে জামা কাপড় না পরেই বাথরুম থেকে বেরিয়ে পড়েছে দেখে তার মা বললেন, ছি সল, এখন তুমি বড় হয়ে গেছো না? জামা কাপড় না পরে বাথরুম থেকে বেরোতে হয় নাকি? এসো এসো, আমি পরিয়ে দিই। মা এমন ভাব করছেন যেন সে জামা কাপড় পরতেই পারে না, কিন্তু সেটা তো ঠিক নয়, সে তো পারে। কিন্তু ওই অভিশপ্ত বাথরুমটা থেকে বেরোনোর দরকার ছিল। ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে মা নিচে চলে গেলেন। মার ওপর রাগে তখন সলের মাথাটা টনটন করছে। আমার নাম অনিন্দিতা, ওরফে অ্যানি। আমি ল অ্যান্ড নিউ ম্যাগাজিনের একজন সাংবাদিক। অনেক স্বপ্ন আমার চোখে। আমার ইচ্ছে একদিন আমি খুব নামকরা সাংবাদিক হব। ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি চাই একদিন এমনটা যেন হয় যে সবাই বলে ও অ্যানি বলেছে, তার মানে ওই খবর ভুল হতেই পারে না। সল ক্লোভারের ঘটনাটা জানার পর থেকেই আমার মনে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তারপর আমাদের স্টার রিপোর্টার চার্লি বরফে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলল। তাই ভাগ্যের জোরে সলের খবরটা আমার কোলে এসেই পড়ল। এই খবরটা আমি যেভাবে ম্যাগাজিনে লিখেছিলাম ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে দিলাম। তাহলেই বুঝতে পারবেন যে শেক্সপিয়ার মিথ্যে বলেননি। নরক তো খালি, সব শয়তানরা এখানেই চলে এসেছে। আমার মন কেন জানি না বলছিল যে সল ক্লোভার শয়তানেরই প্রতিমূর্তি। ডিসেম্বর 31, 2017, সময় 11:40। সল ক্লোভারের মনে অনেকবার ধরেই
হিংস্র ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে জাগে। বারবার মনে হয় তার কিছু যেন ভালো লাগছে না, সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো কিছু একটা করতে হবে। কিন্তু কাজটা কঠিন, তাই তেমন কিছু একটা করতে হবে ভেবে একটা ক্লান্তি, একটা অবসাদ তাকে ঘিরে ধরে। আর সেই ক্লান্তির জন্যই কিচ্ছু করে ওঠা হয় না। নিজের ওপর খুব রাগ হয় মাঝে মাঝে, সেই জন্য অন্যদের ওপরেও বেশ রাগ হয় প্রায়। অথচ কেন যে সেটা হয় সেটা সে নিজেই জানে না। যখন রাগ হয় তখন মনে হয় যে সব কিছু ধ্বংস করে ফেলবে। তার এই 16 বছরের দেহে এত ভয়ানক রাগ যে কোথা থেকে আসে কে জানে। হয়তো কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখালে তিনি বলতে পারবেন, কিন্তু সলের তো মানসিক রোগের চিকিৎসা করা হয়নি কখনো। আজ সারাটা দিন একটা অস্থির ভাব গ্রাস করে আছে সলকে। আর কিছুক্ষণের মধ্যেই একটা নতুন বছর শুরু হবে, তার মানে আরেকটা বছরও শেষ হয়ে যাবে, অথচ তার কিচ্ছু করা হয়ে উঠবে না। মা বাবা আর দাদা তো রয়েছেন, তার সঙ্গে দিদি ব্রিয়ানা কলেজের ছুটিতে বাড়ি এসেছে। দাদুও এসেছেন মার্থাকে নিয়ে, যদিও মার্থা সলের নিজের ঠাকুমা নন। সলের দাদু অ্যান্ডি ক্লোভারের সঙ্গে বহুদিন ধরে রয়েছেন, তাই মার্থাকে সল নিজের ঠাকুমাই মনে করে। এছাড়া একটু আগে জনও এসেছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে চলে গেছে। জন ওর দাদা, সৎ দাদা, মার আগের পক্ষের ছেলে। সলের মাথায় অত কিছু ঢোকে না। জনকে তার ভালোই লাগে, জন মাঝে মাঝেই আসে, ওদের সঙ্গে খেলে, বাগানে বারবিকিউ করে। সলের মনটা আবার অস্থির হয়ে উঠল। না, কিছু একটা করতেই হবে বছরটা শেষ হওয়ার আগে। সেই ভেবে আলমারি থেকে চামড়ার কালো জ্যাকেটটা বার করে পরল সে। এই জ্যাকেটটা ওর খুব পছন্দের। চোখে কালো সানগ্লাসও পরে নিল। আয়নায় একবার দেখল নিজেকে। বাহ, একেবারে হিরো মনে হচ্ছে, ঠিক যেন টার্মিনেটর। এবার সাইমনের ঘর থেকে আসল জিনিসটা নিয়ে আসতে হবে। সল লক্ষ্য করেছে সাইমন ওটাকে কোথায় রেখেছে। কিছুদিন আগে পর্যন্ত জিনিসটা একটা ছোট আলমারিতে বন্ধ থাকত, এখন হাওয়া লাগাতে সেটা বের করা হয়েছে। এটাই সুযোগ। ওই জিনিস হাতে ধরার সুযোগ সলের এর আগে কখনো হয়নি। তবে সে ইন্টারনেটে খুঁজে পেতে সব দেখেছে। ও যে কাজটা করতে যায় তার জন্য দাদার ওই জিনিসটা একেবারে আদর্শ। ও, তার আগে ইয়ার প্লাগ চাই। গুগলে বলেছে খুব জোরে শব্দ হবে, আর খুব জোরে শব্দ হলে সলের কানে বড় লাগে। কানে ইয়ার প্লাগ দিয়ে সল সাইমনের ঘরে গেল। সাইমন নিচে মা বাবা, দাদু ঠাকুমা আর দিদির সঙ্গে রয়েছে, নতুন বছরের আসার অপেক্ষা করছে। সে জানতেই পারল না যে সল নিঃশব্দে তার ঘরে ঢুকে সেই 39 V2 সেমি অটোমেটিক রাইফেলটা তুলে নিল। সল গুগলে সার্চ করে দেখেছে যে এই রাইফেলটা সবচেয়ে দুর্দান্ত। এ এমন জিনিস যাতে পুলিশও জব্দ হয়ে যাবে। রাইফেলটা নিজের ঘরে নিয়ে ফিরে এলো সল। ঘর অন্ধকার করে বসে রইল সে। কেউ এসে বন্দুকটা দেখতে পাক সেটা সে চায় না। এবার শুধু অপেক্ষা। সে জানে একটু পরেই 12টা বাজবে, নতুন বছর শুরু হবে। তাকে সেই খুশির উৎসবে থাকতে হবে। মা বাবা বা অন্য কেউ আসবে তাকে নিচে যেতে বলতে। সেই অপেক্ষাতেই বসে রইল সল। মাথায় গিজগিজ করছে নানান ভাবনা। বছর শেষ হওয়ার আগে কিছু একটা করতে হবে তাকে। যা ভেবেছিল ঠিক
তাই হলো। সিঁড়িতে পায়ের শব্দ। মা আসছে মনে হচ্ছে না? সলের মা লরা ক্লোভার, বয়স 44, 4 ছেলে মেয়ের মা। বাকিরা সবাই মোটামুটি কিছু না কিছু করছে। সলকে নিয়ে তারই যত চিন্তা। লরা সলের ঘরে ঢুকে এলেন। চল চলো নিচে চলো, নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে তো, দেখবে না? 2018 তো এসেই গেল প্রায়, নতুন একটা বছর। এই বছরে তুমি নতুন কি কি করবে চলো বলবে, চলো সবাইকে। সবাই নিউ ইয়ার রেজলিউশন করছে, তুমিও চলো। এখানে অন্ধকারে বসে রয়েছো কেন? অন্ধকারে বসে চোখ শুয়ে গিয়েছিল সলের। সে হাতে সেমি অটোমেটিকটাকে শক্ত করে ধরে মার মাথা লক্ষ্য করে দুম 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 করে 3টি রাউন্ড গুলি চালালো। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন লরা ক্লোভার। সেই চিৎকার আর গুলির শব্দ শুনে সলের বাবা সাইমন সিনিয়র সিঁড়ি দিয়ে ছুটে এলেন দোতলায়। তিনি বুঝে উঠবার আগেই সলের বন্দুকের গুলি ঝাঁঝরা করে দিল তার বুক আর পিঠ। বাবাকে নড়তে দেখেই আর একটা গুলি করল সল। যতক্ষণ না তার নড়া বন্ধ হচ্ছে ততক্ষণ। কেমন একটা ঘড়ির মধ্যে দিয়ে হাঁটছিল যেন সে দূর থেকে দেখছে অন্য কারোর কীর্তিকলাপ। কে যেন তার মা বাবাকে গুলি করেছে, তারা মাটিতে লুটিয়ে পড়েছেন, রক্তে ভেসে যাচ্ছে তাদের শরীর। না, দোতলায় বসে থেকে আর লাভ নেই, এবার নিচে যেতে হবে। বন্দুকে গুলি ভরে নিয়ে মা বাবার পড়ে থাকা মৃতদেহগুলিকে পাশ কাটিয়ে সল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে আগে রান্নাঘরে গেল সল। প্রথমেই সে দেখতে পেল মার্থাকে। মার্থা কিছু বলার আগেই 4টে গুলি তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিল। দিদি ব্রিয়ানা রান্নাঘরেই একটা চেয়ারে বসেছিল, ঠাকুমার সঙ্গে গল্প করছিল মনে হয়। তার মুখ হাঁ হয়ে গেছে। সে সল বলে একটা চিৎকার করতেই বন্দুকের নিশানা ঘুরে গেল। 3টে গুলিতে অষ্টাদশী সুন্দরী ব্রিয়ানার জীবন শেষ। সে আর কোনোদিন কলেজে যেতে পারবে না, বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবে না। আরও কয়েকবার গুলি করে অন্য কয়েকজনের প্রাণ নেওয়ার জন্য রাইফেলটা তুলেছিল সল। হঠাৎ সে দেখল ঠাকুমার রক্তাক্ত দেহটার পাশে মাটিতে বসে দাদু হাত পা ছড়িয়ে কাঁদছেন। দাদুকে ওইভাবে কাঁদতে দেখে সলের মনে সব কিছু যেন গোলমাল হয়ে গেল। দাদু কাঁদছেন? কেন কাঁদছেন? দাদুকে তো সে কোনোদিন ওইভাবে কাঁদতে দেখেনি। রক্তে ভেসে যাওয়া মেঝেতে দাদুর পাশে বসে পড়ল সল। বন্দুকটাকে পাশে রেখে দিল। মাথার ভেতরটা কেমন একটা যেন হচ্ছে। ধোয়া ধোয়া ঘোর ভাবটা এখনো রয়েছে। বাইরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। পুলিশ এসে পড়েছে। কে ওদেরকে ফোন করলো কে জানে। সল ওদের ভিতরে আসার অপেক্ষা করতে লাগলো। নিষ্পৃহভাবে তাকিয়ে রইল দিদি আর মার্থার রক্তাক্ত দেহগুলোর দিকে। একইভাবে দোতলায় পড়ে রয়েছেন তার মা ও বাবা। সলের একবারও মনে হলো না যে এই মানুষগুলোর কাছ থেকে সে কত ভালোবাসা পেয়েছিল একদিন। তারা তাদের সব কিছু উজাড় করে দিয়েছিল সলকে ভালো রাখার জন্য। একটু আগেই যে বাড়িতে আনন্দের উৎসব চলছিল নতুন বছরের আগমনের জন্য, সেখানেই নেমে এসেছে এখন মৃত্যুর কালো ছায়া। এমন শয়তান ভর করলো তাদেরই প্রিয় একজনের ওপর, যে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। একটু পরেই খবর শোনা গেল অ্যাসবেরি পার্কের এক 16 বছরের তরুণ বাসিন্দা নিজের পরিবারের 4 জনকে খুন করেছে ঠান্ডা মাথায় 135 নম্বর সাইপ্রাস লেনের বাড়িটায়। আর কোনো দিন কেউ থাকবে বলে মনে হয় না।
পুলিশ যখন সলকে ধরে নিয়ে যাচ্ছে তখন বাড়িটাতে শুধু দুজন মানুষ জীবিত, সলের দাদু অ্যান্ডি ক্লোভার আর দাদা সাইমন ক্লোভার জুনিয়র। গুলির শব্দ শুনে পুলিশকে যারা ফোন করেছিল তাদের মধ্যে সাইমন ক্লোভার জুনিয়র একজন। সলের প্রতিবেশী নিক রামিরেজের বৃত্তান্ত। আচ্ছা, কি হয়েছিল সেদিন রাতে একটু বলুন তো, মানে আপনি কি দেখেছিলেন বা শুনেছিলেন? সেদিনটা ছিল ডিসেম্বর 31, রাত ধরুন 11:42 মতো হবে। নতুন বছরের জন্য অপেক্ষা করতে করতে আমার খুব বিয়ের তেষ্টা পেয়ে গেল। তা বউ বাচ্চারা সব শুয়ে পড়েছে, সবাই সারা দিনের জীবনযাপনে ক্লান্ত, কারণ নতুন বছরকে আহ্বান করার মতো উৎসাহ নেই। আমি একাই জেগেছিলাম। ডিসেম্বর মাস তো, বাইরে বেশ ঠান্ডা, তাই আমি নিজের বিয়ারের ক্যানগুলো একটা বাক্সে করে বাড়ির সামনের বারান্দাটায় রেখে দিয়েছিলাম। ফ্রিজে জায়গা করতে হয় না, এইভাবে রাখলে তাই বউয়ের জ্ঞানানিও শুনতে হয় না। তা বিয়ার তেষ্টা পেতে আমি উঠে দরজা খুলে বাইরে গেলাম। কাজটা তাড়াতাড়ি সারতে হবে, কারণ ঠান্ডায় বেরোতে আর কার ভালো লাগে। বাক্স থেকে দুটো বিয়ারের ক্যান বার করে বাড়ির ভেতর ঢুকে যাব, এমন সময় দুমদুম করে প্রায় 10টা শব্দ। প্রথমে ভেবেছিলাম বাজি ফাটাচ্ছে কেউ, তাই ভেতরে ঢুকে বিয়ার নিয়ে বসে পড়েছিলাম। একটু পরেই শুনতে পেলাম পুলিশের গাড়ির সাইরেন, আর জানলা দিয়ে দেখতে পেলাম অজস্র পুলিশের গাড়ি লাল নীল ছোপ ছোপ আলো। এবার বুঝতে পারলাম যে সব শব্দগুলো শুনেছিলাম সেগুলো ছিল আসলে গুলির শব্দ। এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল আমার বুক। আমাদের পাড়াটাকে ঠিক বর্ধিষ্ণু পাড়া বলা যায় না, কিন্তু এইরকম গুলির শব্দ আমি আগে কখনো শুনিনি। কী ঘটেছে কী জানি, পরে জানলাম সব কিছু। সল যে ওরকম কিছু করতে পারবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ওকে যে ভালো চিনতাম তা নয়, কিন্তু দেখে তো নিরীহ বলেই মনে হতো। সলের প্রতিবেশী রুথ উইলিসের বৃত্তান্ত। আচ্ছা, কি হয়েছিল সেদিন রাতে একটু বলুন তো, মানে আপনি কি দেখেছিলেন বা শুনেছিলেন? ডিসেম্বর 31, রাত 11:45। আমি যতদিন বাঁচব ততদিন আমার এই দিনটার কথা মনে থাকবে। আমি আমার বাইরের ঘরের সোফাটায় বসে বসে ঢুলছিলাম। আমার সামনের টিভিতে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের অনুষ্ঠান চলছিল, আর একটু পরেই ঝলমলে বলটা একটা পোল বেয়ে নিচে নেমে এসে নতুন বছরের সূচনা করবে। এমনিতেই আমার অত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই, তাড়াতাড়ি শুয়ে পড়াই আমার অভ্যেস। তাই রাত 12টা অবধি জাগতে আমার বেশ কষ্ট হচ্ছিল, চোখ বুজে যাচ্ছিল। আগের বছর সেই জন্যেই ঘুমিয়ে পড়েছিলাম। এবারে নতুন বছরকে স্বাগত জানিয়ে তবেই ঘুমোতে যাব বাজি ধরেছিলাম মেয়ের সঙ্গে। সেই জন্যেই কষ্ট করে জেগে বসেছিলাম। টিভিতে দেখছিলাম আর ভাবছিলাম, তাও তো আমি ঘরে রয়েছি। এই ঠান্ডায় টাইম স্কোয়ারের লোকে কি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কে জানে। টিভির ক্যামেরা মাঝে মাঝেই ঘুরে ফিরে লোকজনের ওপর ফোকাস করছিল, আর তারা তখন ঠান্ডায় লাল লাল হয়ে যাওয়া নাক নিয়ে হই হই করে হাত নাড়ছিল। আমি একবার মনে করেছিলাম কোনো একটা সিনেমা দেখে সময়টা কাটিয়ে দেব, আর 12টা নাগাদ বল পড়াটা দেখব, কিন্তু কি সিনেমা দেখব তা আর স্থির করতে পারিনি। এদিকে টাইম স্কোয়ারে এটা সেটা প্রোগ্রাম হয়েই চলেছে। খুব যে ভালো কিছু হচ্ছিল তা নয়, টিভির অ্যাঙ্কাররাই বকে যাচ্ছিল। অন্য চ্যানেলে অন্য অ্যাঙ্গেল থেকে কেমন দেখা যাচ্ছে দেখার জন্য রিমোটটা আমি হাতে নিলাম, আর ঠিক তখনই দম দম করে বেশ জোরে শব্দগুলো শুনতে পেলাম। কি ব্যাপার, 12টা বাজার আগেই লোকজন বাজি ফাটাতে শুরু করলো নাকি? চমকে উঠে আমি ভাবলাম, কিন্তু তারপর ভাবলাম
কে পটকা ফাটাচ্ছে এখন? নিউ জার্সিতে তো এমনি নিজের বাড়িতে পটকা ফাটাবার নিয়ম নেই। জানালা বন্ধ, তাও বেশ জোরেই শুনতে পাওয়া গেল শব্দটা। পাশের বাড়ি থেকে আসছে মনে করে ঘুম ঝেড়ে ফেলে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। পাশের বাড়ির ছেলেগুলো কি বাগানে কিছু ফাটাচ্ছে নাকি? দেখলাম না, বাগানে তো কেউ নেই। এদিকে ঘরের মধ্যে বাজি ফাটানো তো বুদ্ধিমানের কাজ নয়, দুর্ঘটনা ঘটে যেতে পারে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার। পাশের বাড়ির পরিবারটার সঙ্গে খুব ভালো পরিচয় না থাকলেও মোটামুটি মুখ চেনা ক্লোভার পরিবার। আরে আবার তুমদাম শব্দ। মোটেই ভালো ঠেকছিল না আমার ব্যাপারটা। আর থাকতে না পেরে নিজের সেলফোনটা তুলে নিয়ে 911 টিপে দিলাম। ওপাশ থেকে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। 911, আপনার কিশোর এমার্জেন্সি, কেন ফোন করেছেন? আমি বললাম, আমার নাম রুথ জ্যাকম্যান। আমার পাশের বাড়িতে ক্লোভার পরিবার থাকে। ওদের বাড়ি থেকে ক্রমাগত দুম দুম করে শব্দ আসছে, আর বাজি নয়, বন্দুকের শব্দ বলেই মনে হচ্ছে। ও, আপনি বাড়ি থেকে বেরোবেন না, দরজা বন্ধ রাখুন। পুলিশ ছাড়া কারো জন্য দরজা খুলবেন না। আমরা লোক পাঠাচ্ছি, ঠিকানাটা একটু বলুন। হ্যাঁ, ওদের ঠিকানা 135 সাইপ্রাস লেন, অ্যাশবেরি পার্ক, নিউ জার্সি। তাড়াতাড়ি আসুন। আমি ডিসপ্যাচ পাঠিয়ে দিয়েছি, পুলিশের লোকজন এক্ষুনি গিয়ে পৌঁছবে। টিভিতে ততক্ষণে বল পড়ে গিয়েছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে লোক উন্মত্ত হয়ে চেঁচামেচি করছে। 2018 এসে গেছে। এদিকে আমি টিভির দিকে না তাকিয়ে জানালা দিয়ে পাশের বাড়িতে কি ঘটছে তা দেখার চেষ্টা করছি। আমার মন বলছিল যে 2018 সালটা ক্লোভার পরিবারের জন্য মোটেই সুখের হবে না। পুলিশের জেরার এই রেকর্ডিংয়ের অংশটা আমি ওদের থেকে চেয়ে নিই, আপনারা পড়ে দেখুন। অনেক কিছু আন্দাজ করতে পারবেন এটা পড়লে। বিপক্ষের উকিল কেন বারবার বলতে চেষ্টা করছে যে সলের মধ্যে কোনো অপরাধবোধ নেই, ছিলও না। এই ইন্টারভিউটা যখন নেওয়া হয়েছে তার কিছুক্ষণ আগেই সমস্ত ঘটনাটা ঘটেছে। সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া একটা ঘটনার পর একজন ওই রকম নিষ্পৃহ কি করে থাকতে পারে? তোমার মা বাবা দিদা ঠাকুমার কি হয়েছে তুমি জানো? বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানি। ওরা সবাই ওরা সবাই মারা গেছে। তুমি যে তাদের মেরেছো সে খেয়াল আছে কি তোমার? বললাম তো, আমি কাজটা করেছিলাম বটে, কিন্তু তাও সব কিছু দেখতে পাচ্ছিলাম, ঠিক যেন সিনেমা দেখছি সেই রকম মনে হচ্ছিল। কয়েকটা গুলি খাওয়ার পরও ওরা যখন নড়ছিল তখন আমি গুলি চালিয়ে যাচ্ছিলাম। যতক্ষণ না ওদের নড়াচড়া বন্ধ হচ্ছিল ততক্ষণ, মাথায় গুলি করে আর কি। হো, তার মানে তুমি ওদের মাথা লক্ষ্য করেই গুলি করেছিলে বুঝি? হ্যাঁ, দেখেছিলাম ওরা নড়ছে তখন। আমি ওইসব করছিলাম বটে, কিন্তু ওদের বেশি ব্যথা সহ্য করতে হোক সেটা আমি চাইনি। আচ্ছা, সেদিনের কথায় ফিরে যাওয়া যাক। তোমার মা তোমাকে খুঁজতে দোতলায় উঠে এসেছিল কি, তাই তো? হ্যাঁ, মা নিচে ছিল, আমি ওপরের ঘরে বসেছিলাম। মা আমাকে খুঁজতে ওপরে উঠে আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে এলো। তুমি কি ঘর অন্ধকার করে বসেছিলে? হ্যাঁ। কিন্তু কেন? আমি চাইনি কেউ দেখুক যে আমার হাতে বন্দুকটা রয়েছে। বন্দুকটা দেখতে পেলে কি হতো? আমি যা করতে চাইছিলাম তা করার সুযোগ পেতাম না। বন্দুকে কি তখন গুলি ভরা হয়ে গেছে? হ্যাঁ। আবার জিজ্ঞেস করছি, কোথা থেকে পেলে এই বন্দুকটা? সাইমনের ঘরে। তুমি কি বন্দুক চালাতে জানতে? ইন্টারনেটে দেখেছিলাম। বন্দুক নিয়ে ইন্টারনেটে পড়াশোনা করবার চেষ্টাও করেছিলাম বেশ কিছুদিন।
অনেক কিছুই শিখেছিলাম। কতবার গুলি করলে মাকে? মনে হয় 5 না 7 বার, ঠিক মনে নেই। মা পড়ে গেল, মুখ দিয়ে শব্দ করছিল। কোথায় গুলি করলে? মানে শরীরের কোন জায়গায়? গায়ে আর বুকে। ঠিক আছে, এরপর তোমার বাবা গুলির শব্দ শুনে দোতলায় উঠে এলেন, তাই তো? হ্যাঁ। এবার তাকে কোথায় মারলে? পিঠে? হ্যাঁ, পিঠে। ঠিক আছে, বুঝেছি। এবার তুমি নিচের তলায় নেমে গেলে, কি তাই তো? হ্যাঁ। গুলি ভর্তি বন্দুক নিয়ে তুমি কি রান্নাঘরে ঢুকলে? হ্যাঁ, তারপর বাকি যা ঘটার ঘটে গেল। ওদের দুজনকে। দিদিকে কতবার গুলি করেছিল? 3 বার। কোথায়? ও তো চেয়ারে বসেছিল, তাই ওর বুকে মারলাম। আরেকজন কাকে মারলে? ঠাকুমা। আমার নিজের ঠাকুমা নয় বলে শুনেছি, দাদুর বান্ধবী ছিল, কিন্তু আমরা ঠাকুমাই বলতাম। আমার দাদা সাইমনের সঙ্গে খুব গল্প করত, আমার সঙ্গে তো নয়। ঠাকুমাকে কোথায় গুলি করলে তুমি? বুকে, বুকের অংশটায়। ওনাকে কতবার গুলি করলে? মনে হয় 4 বার। 4 বার? তাই হবে, বললাম তো আমি সঠিক জানি না। কানে ইয়ার প্লাগ গুঁজেছিলাম, তাই শব্দগুলো হালকা শোনা যাচ্ছিল, আর আমি পুরোপুরি সেখানে ছিলাম না। খুব জোরে শব্দ হচ্ছিল বন্দুকটা চালালেই। অত জোর শব্দ আমার ভালো লাগে না। তুমি বারবার বন্দুকটাকে লোড করছিলে তখনই ওই সব করতে করতে, কি তাই তো? হ্যাঁ, আমি মনে মনে নিজেকে জিজ্ঞেস করছিলাম যে এই সব কেন করছি, কিন্তু একবার শুরু করে দিয়ে থামতে পারলাম না। আমার মনের ভেতর থেকে কে যেন একটা বলছিল এটা আমাকে করতেই হবে। ভেতর থেকে কে যেন জোরে জোরে ঠেলছিল আমায়। তোমার কি রাগ হচ্ছিল? হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছিল, বই কি ভয়ানক রাগ। আটকে রাখা যায় না এমন রাগ। মনে হচ্ছিল সব ছাড়খাড় করে দিয়ে, এই রকম রাগ। আচ্ছা, তুমি আগে বলেছিলে, কিন্তু আবার জিজ্ঞেস করছি, ঠিক মনে আছে কিনা দেখার জন্যই। তুমি বলেছিলে তোমার যেন মনে হচ্ছিল তুমি পুরোপুরি ওখানে ছিলে না যখন ঘটনাটা ঘটছিল। মানে তোমার মনটা কি সেখানে ছিল না? হ্যাঁ, যেন সবকিছু ঘটছিল আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। মানে মনে হচ্ছিল আমি যেন আমার শরীর আর মন থেকে দূরে কোথাও রয়েছি। আমি যখন গুলি করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে আমি গুলি করছি, কিন্তু তাও মনে হচ্ছিল যেন আমি কিছু করছি না, অন্য কেউ করছে, আর আমি শুধু সেটা দেখছি। ঠিক যেমন সিনেমার পর্দায় কিছু হলে মনে হয়, সেই রকম মনে হচ্ছিল। কিন্তু তুমি জানতে যে যা করার তুমিই করছিলে, সেটা তো তুমি জানতে নাকি? হ্যাঁ, সেটা জানতাম। তুমি কি মাথায় কোনো শব্দ শুনেছিলে, কারোর কথা বা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছিলে? না না। তোমার মাথার মধ্যে থেকে কেউ কি বলছিল তুমি ওটা করো, বা স্বপ্নে, বা কেউ কি আগে বলেছিল কিছু? না না। এর আগে কি কাউকে মারার কথা ভেবেছিলে কখনো? হ্যাঁ, বেশ কয়েকবার মারার কথা প্রায়ই মনে হতো রেগে গেলে। তাহলে আগে কাউকে মারুনি কেন? জানি না, খুব খাটনির কাজ, তাই হয়তো। অত কিছু করতে হবে ভেবেই কেমন একটা ক্লান্তির ভাব এসে যেত, আর কিছু করতে ইচ্ছে করতো না। জানি না আবার কখনো করবো কিনা এরকম, তবে মনে হয় না। তোমার দাদুকে দেখে তুমি ঠিক করলে যে তাকে মারবে না, কিন্তু কেন? ওনাকে দেখেই কি তুমি তোমার ঘর থেকে বেরিয়ে আসতে পারলে? দাদুকে দেখে আমি কনফিউজড হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি করব। বন্দুকটা তুলতে গিয়েও তুলতে পারলাম না, হাত থেমে গেল। দাদু কাঁদছিল। একজন একজন পুরো মানুষকে এইভাবে কাঁদতে দেখে আমার অদ্ভুত লাগলো। দাদুকে আগে আমি কখনো ওইভাবে কাঁদতে দেখিনি। তুমি তো যথেষ্ট স্মার্ট,
তুমি ঠিক জানো তুমি যে কি কি কাজ করেছো? তুমি তার বোকা হাদা নও। না, আমি বোকা নই। সাইমন জুনিয়রের কথা। সলের দাদা সাইমন ক্লোভার জুনিয়রের ইনস্টাগ্রাম পোস্ট নতুন বছরের কিছুক্ষণ আগেই করা। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই সব শেষ। আমার নিউ ইয়ারের রেজুলেশন হলো আমার মা বাবার মতো বাবা মা হওয়া। আমাকে জীবনে একটা দিনও গরম খাবার বা মাথায় ছা দিন থাকতে হয়নি। শত আর্থিক সমস্যার মধ্যে থেকেও প্রতি বছর ধুমধাম করে ক্রিসমাস পালন করেছেন আমাদের জন্য। ওরা যে কী রকম মানুষ তা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। তাই আমি যখন বলছি যে ওরা মানুষ হিসাবে খুব বড়, তখন সেই কথাই বিশ্বাস করে নিন সবাই। সলের বয়স 16। সে নাবালক বলে তার দাদা সাইমন জুনিয়রকে তার অভিভাবক হিসেবে চিহ্নিত করা হয়। সাইমন তাতে রাজি হয়। সলকে পুলিশের জিজ্ঞাসাবাদের পুরো সময়টাই সাইমন জুনিয়রকে তার সাথে থাকতে হয়েছিল। ভাবলেশহীন মুখ নিয়ে সব কিছু শুনছিল সাইমন। জিজ্ঞাসাবাদের সময় কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। পরে সব শেষ হয়ে যেতে অন্য ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল। কেন জানি না সে সলের সামনে কাঁদতে চায়নি। আমি যখন সাইমনের সাথে কথা বলি তখন সে বলেছিল, গুলির শব্দ শুনে বাবা যখন দোতলার দিকে ছুটলেন তখন আমি আমাদের বাড়ির সদর দরজার দিকে ছুটেছিলাম। আসলে মা সলকে ডাকতে উপরের ঘরে যাওয়ার পরই আমরা গুলির শব্দগুলো শুনতে পেলাম, আরেকটা গোঙানির মতো আওয়াজ। বাবা যখন উপরে ছুটে গেলেন সেই সময়ের মধ্যে আরও কিছু গুলির শব্দ শুনলাম। তবে আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, পুরোপুরি বাইরে যাইনি, আর উপরের ঘরে যাওয়ার চেষ্টাও করিনি। আমি যেন মনে মনে বুঝতে পারছিলাম যে উপরে কি চলছে। অল্পক্ষণের মধ্যেই সকলে দেখতে পেলাম সে সিঁড়ি দিয়ে নিচের তলায় নেমে এলো। পরনে গতবারের হ্যালোউইন পোশাক, সেই যখন টার্মিনেটর সেজেছিল। আর্নল্ড সোয়াজেনেগারের 1948-এর সিনেমার অনুকরণ। আমি দেখলাম যে সলের হাতে একটা রাইফেল। আমার রাইফেলটা ডান দিকের কোমরে ধরে রেখেছিল সেই রাইফেলটাকে। সল বাইরের ঘর পেরিয়ে রান্নাঘরে ঢুকে গেল আমার চোখের সামনে দিয়ে। সেখানে সল ঠাকুমা আর ব্রিয়ানাকে দুমদাম গুলি করে মারল। তারপর সে দাদুর দিকে রাইফেল ঘোরালো। দাদু হাঁটু মুড়ে বসে হয় কাঁদছিলেন বা জীবনের ভিক্ষা করছিলেন। এরপর কি ঘটেছে দেখার জন্য আমি আর দাঁড়াইনি, বাইরে বেরিয়ে গিয়ে পুলিশকে ফোন করি। 911 রেকর্ডিং থেকে কান্নায় ভেঙে পড়া সাইমনের কথা শোনা যায়। সেই রেকর্ডিং আমি শুনেছি, খুব কষ্টকর। হ্যালো, তাড়াতাড়ি লোক পাঠান, একজন আমার পরিবারের সবাইকে গুলি করে মারছে। এখনো বাড়ির ভেতরেই রয়েছে সে। তার নাম সল ক্লোভার। মনমাদ কাউন্টির শেরিফ অফিসার চার্লস ওয়েলস প্রথম ক্লোভারদের বাড়িতে গিয়ে পৌঁছান সলকে অ্যারেস্ট করার জন্য। সিঁড়ির নিচে লড়ার দেহ পড়েছিল। ওপরে যাওয়ার জন্য সেই দেহকে ডিঙিয়ে যেতে হয় অফিসারকে। সল একেবারে শান্ত হয়ে অপেক্ষা করছিল, কান্নাকাটি করছিল না সে। বাড়িতে খোলা অবস্থায় বন্দুক পড়েছিল কেন? সল কি করে বন্দুকটা হাতে পেল? আমার এইসব প্রশ্নের জবাবে সাইমন জুনিয়র বলেন, আমি ওই AK-47 রাইফেলটা কিনেছিলাম। সব কিছুই কাগজপত্র সই সাবুত করেই ওটাকে কিনেছিলাম, একদম লিগাল। আমি ওটাকে একটা সেফে বন্ধ করেই রেখেছিলাম, কিন্তু ভিতরে থেকে জিনিসটা মরচে ধরে যাচ্ছিল। আমি তাই রাইফেলটাকে বের করে বাইরে রেখে হাওয়া খাওয়াচ্ছিলাম। কথা ছিল ক্রিসমাসের পর একটা নতুন ভালো বন্দুক রাখার সেফ কিনে ওটাকে সযত্নে তুলে রাখবো, কিন্তু আমার গাফিলতিতে সেটা আর করা হয়নি। আমার ভুলের জন্যই আমার গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেল। আমি কেন ওটাকে তালাচাবি দিয়ে রাখলাম না? আমাদের পরিবার সুখী পরিবার ছিল,
আমার মা সলকে অত্যন্ত স্নেহ করতেন। ওর জন্য কি না করেছেন। বাবা কয়েকদিন হলো একটা নতুন চাকরিতে ঢুকেছিলেন, একটা কনস্ট্রাকশন কোম্পানির হয়ে ট্রাক চালাচ্ছিলেন। ব্রিয়ানাস কন্টেন্ট ইউনিভার্সিটি থেকে প্রথম সেমিস্টার শেষ করে বাড়িতে ছুটি কাটাতে এসেছিল। মার থাকে আমরা আমাদের ঠাকুমার মতোই দেখতাম। ওর সঙ্গে ইতিহাস নিয়ে আলোচনা করতাম, আমার খুব ভালো লাগতো। সলের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। কতবার আমি ইচ্ছে করে খেলায় হেরেছি যাতে ও জিততে পারে, কতবার ওকে প্রাইজ পাইয়ে দিয়েছি নিজেকে বঞ্চিত করে, শুধুমাত্র যাতে ও একটু আনন্দ পায়, একটু খুশি পায় সেই ভেবে। খুনের ঘটনার মাত্র 2 ঘন্টা পরে আমি সলকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমি তোকে এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি আমি তোকে। মা বাবাও তোকে খুব ভালোবাসেন। তাই শুনে কোর্টের উকিল আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি বকনি ওকে, চেঁচাওনি ওর ওপর? আমি কেবল মাথা নেড়ে না বলেছিলাম। কখনো কি রাগ হয়নি ওর ওপর, হতাশা হয়নি? হ্যাঁ, ও যা করেছে তার জন্য রাগ হয়েছিল ওর ওপরে, কিন্তু এখন আর ওকে কিছু বলে কি হবে? যা হবার তো হয়েই গেছে। যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবে না কোনোদিন। সল যা করেছে না বুঝে সুখেই করেছে, এইটা আমার বিশ্বাস। ওর ওপর রাগ করে কোনো লাভ হবে না। তাছাড়া আমি যে ওর অভিভাবক, ওর ভালো মন্দ এখন আমাকেই ঠিক করতে হবে। আগে মা করতেন, কিন্তু মা তো এখন আর নেই। আগেই বলেছি সাইমনকে সলের গার্জিয়ান হিসেবে নিযুক্ত করা হয় কোর্ট থেকে, কারণ সল তখন নাবালক, 16 বছর বয়স তার। চুপ করে পুলিশের সঙ্গে সলের কথা শুনছিল সাইমন। পরে অবশ্য কান্নায় ভেঙে পড়ে সে। তবে উকিলকে সে বলেছিল যে সলকে যেন সে জেলে যাওয়ার হাত থেকে বাঁচায়। আমার কেন প্রশ্নের উত্তরে সাইমন আমার দিকে তাকিয়ে বলেছিল, ওকে জেলে রাখলে ও কিন্তু সত্যিই পাগল হয়ে যাবে। সৎ দাদা জনের কথা। সলের উকিলরা আদালতে বললেন যে সলের স্কিজোফ্রেনিয়া অসুখ ছিল, কিন্তু সেই রোগের কোনো চিকিৎসা হয়নি কোনোদিন। খুনের সেই ভয়াবহ দিনে সল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল পুরোপুরিভাবে। এমনিতেই তার অটিজম আছে, আর সে তার বয়সের অন্য কিশোরদের মতন মোটেই ছিল না। মানসিক দিক থেকে সে বয়সের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। এই সব কারণের জন্য সলকে দিয়ে নট গিল্টি বলানো হয় আদালতে, মানসিক ভারসাম্যহীনতার দোহাই দিয়ে। সলের মায়ের আগের পক্ষের সন্তান জন অবশ্য আশ্চর্যজনকভাবে সেই বক্তব্যে সায় দেন। আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি বলেন, সল ওর বয়সের অন্য ছেলে মেয়েদের মতো ছিল না কখনোই। ওর ব্যবহার অনেক কম বয়সের বাচ্চাদের মতো ছিল অনেক সময়। সেই ব্যাপারটা ও যত বড় হয়েছে তত যেন আমরা আরও বেশি করে অনুভব করেছি। ও নিজের জামা কাপড় নিজে নিজে পরতে পারতো না, মাকে পরিয়ে দিতে হতো। বেশিরভাগ সময় ও একা একা শুতে চাইতো না, মা বাবার সঙ্গে এক বিছানায় শুতো। এমনকি এত বড় হয়েও সে বিশ্বাস করতো যে সান্টা ক্লজ সত্যি আছে এবং ক্রিসমাসের সময় সেই সব উপহার নিয়ে আসে। আমি ওকে আনন্দ দেওয়ার জন্য ওই উপহারগুলো চিলেকোঠায় লুকিয়ে রাখতাম, আর তাই ও বিশ্বাস করতো যে স্যান্টাই উপহারগুলো ওখানে রেখে এসেছে। আমরা ইচ্ছে করেই উপহারগুলোর ওপর ফ্রম স্যান্টা লিখে রাখতাম। একেবারে শিশুদের মতো আনন্দিত হয়ে পড়তো সল ওই উপহারগুলো দেখে। আর আর সেই সল কিনা বছরের শেষ দিন আমি সবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। সেদিন আমাদের ফিলাডেলফিয়াতে একটা পার্টি ছিল। আমি এখনও মাঝে মাঝে ভাবি যে ওই পার্টিটাই আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। না হলে আমরাও তো মার সঙ্গে ওই বাড়িতেই থাকতাম নিউ ইয়ার সেলিব্রেট করতে। ঘটনাটা ঘটার কয়েক ঘন্টা আগে আমরা ওই বাড়িতেই ছিলাম। মা বললেন ভাইদের জন্য পিৎজা নিয়ে আসতে হবে, তাই আমি মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম পিৎজা আনতে। সব কিছু স্বাভাবিক ছিল। আমার তো মনে হয়েছিল সবাই খুব আনন্দে রয়েছে সেদিন। কিসের থেকে যে কী ঘটে গেল
আমি ভাবতেই পারছি না যে ওই পিৎজা আনতে যাওয়ার সময় বলা কথাগুলোই আমার মায়ের ফ্রেশ কথা। ফিরে এসে মা ব্যস্ত হয়ে পড়লেন, আর আমাদেরও অন্য পার্টিতে যাওয়ার তাড়া ছিল, তাই আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে সাইমন আমার বাবা নন সেটা আমার কোনোদিনই মনে হয়নি। আমি ওকে আমার বাবার মতোই মনে করতাম। হ্যাঁ, আমরা একসঙ্গে থাকতাম না বটে, কিন্তু আমি প্রায়ই ওর বাড়িতে যেতাম। কত মজা করতাম আমরা, খেলাধুলা, বারবিকিউ। সল যে কিছুটা আর্টিস্টিক ছিল সেটা আমি জানতাম, কিন্তু মানে ওর মনের মধ্যে যে এই রকম একটা অন্ধকার জগৎ আছে সেটা আমি কোনোদিনই বুঝতে পারিনি। জানলে মাকে জোর করাতাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমার স্টেপ ফাদার স্থানীয় বেসবল খেলার লিগে খুব উৎসাহী ছিলেন। তিনি অনেক বছর ধরেই শহরের বেসবল টিমের কোচ ছিলেন এবং প্রচুর লোকদের খেলা শিখিয়েছিলেন। এমনকি সাইমন আর সল খেলা ছেড়ে দেওয়ার পরেও তিনি বহুদিন টিমের কোচ ছিলেন। জমাটি লোক ছিলেন, হই হুল্লোড় করতে ভালোবাসতেন, সবাই তাকে খুব পছন্দ করত। তবে আমার মা আর স্টেপফাদার পাড়ার সবার ভালোবাসার পাত্র হলে কি হবে, তাদের নিজেদের বেশ কিছু ব্যক্তিগত সমস্যাও ছিল। দুজনেই স্থায়ীভাবে কোনো চাকরি ধরে রাখতে পারছিলেন না। 2013 সালে মা পাবলিক স্কুলের ড্রাইভারের কাজ করেছিলেন কিছুদিন, আর সাইমন পোস্ট অফিসে চাকরি করতেন। পরে সাইমন পোস্ট অফিসে চাকরি ছেড়ে দিয়ে কেলগ কোম্পানিতে গোডাউনে কাজ শুরু করেন। সেই কাজটা ক্র্যানবেরি নামক এক জায়গায় ছিল। ক্রমেই তিনি কেলগ কোম্পানির শিপিং অ্যান্ড ডেলিভারিংয়ের সব কাজ খুব ভালোভাবে রপ্ত করে ফেললেন। তিনি এত ভালো কাজ করতেন যে তার ম্যানেজার খুশি হয়ে সাইমন জুনিয়রকেও চাকরি দিয়ে দেন। এরপর আমি যাই সাইমন সিনিয়রের ম্যানেজার রবার্ট ড্যানিয়েলের কাছে, জন সত্যি বলছে কিনা সেটা যাচাই করতে। তিনি বলেন, সেই সময় যত লোক আমার আন্ডারে কাজ করত তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি কাজ করত সাইমন। কাজ শিখে নিতে কোনো ক্লান্তি ছিল না, হাসি মুখে অন্যদেরও কাজ শিখিয়ে দিত। সে কোনোদিন অকারণে কামাই করেনি, আর সে কিছুতেই বুঝতে পারত না লোকে পরিশ্রম করতে এত ভয় পায় কেন। সে ছিল এক আদর্শ কর্মী, কিন্তু বিধাতার মনে অন্য পরিকল্পনা ছিল বোধহয়। 2017 সালে কেল কোম্পানি তাদের অনেকগুলো ব্রাঞ্চ বন্ধ করে দেয় এবং ক্র্যানবেরির ব্রাঞ্চটাও বন্ধ হয়ে যায়। সাইমন আর তার পুত্র সাইমন জুনিয়র দুজনেরই চাকরি চলে যায় সেই এক ধাক্কায়। তবে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে 2009 থেকে আর্থিক সমস্যায় জর্জরিত ছিল ক্লোভার পরিবার। 2009 সালে ব্যাংকরাপসি ঘোষণা করেন ক্লোভার পরিবার এবং 2017 সালের অগাস্ট মাসে তার বাড়িটার জন্য ফোরক্লোজার নোটিশ পাঠানো হয় ব্যাংক থেকে। অর্থাৎ তারা মর্টগেজের অর্থ অনেক দিন ধরে ব্যাংকে দেননি, তাই ব্যাংক এবার তাদের বাড়িটাকে দখল করে নেবার উপক্রম করছিল। লরা এইসব নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় কি করে সেই সব নিয়ে বন্ধুদের অনেকবার প্রশ্ন করতে শোনা গিয়েছিল তাকে। সেই সব আর্থিক সমস্যার জন্যই হয়তো সলের মানসিক চিকিৎসা তিনি করাতে পারেননি। মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়াটা বাহুল্য বলে মনে হয়েছিল তাদের, অথবা তারা অন্য ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সলের মধ্যে ক্রমে বেড়ে ওঠা অন্ধকার ব্যক্তিত্বটাকে দেখতেই পাননি। তারা দেখতে পাননি ওর ভয়টাকে, ওর প্যারানোইয়াটাকে, অথবা তারা অন্য ব্যাপার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সলের মধ্যে ক্রমে বেড়ে ওঠা অন্ধকার ব্যক্তিত্বটাকে দেখতেই পাননি ওর ভয়টাকে, ওর প্যারানোইয়াটাকে, ওর বিধ্বংসী মনোভাবটাকে। সলের বাবার এক নিকট আত্মীয়া খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আমি যখন তার ওখানে যাই তখন তিনি বলার মতন অবস্থায় ছিলেন না। তাই তার স্বামী বললেন, ওদের বাড়িতে যে বন্দুক থাকতো সেটাই তো আমরা জানতাম না। হ্যাঁ, ওরা তো শিকার টিকারও করতো না, বা বন্দুক জমানো এইসব ওরা পছন্দ করতো না। তাহলে আবার বাড়িতে বন্দুকই বা এলো কেন? আর বন্দুক যদিও বা রাখা হয় তাহলে সেটা তো সাবধানে তালা চাবি দিয়েই রাখা হতো। একজন আর্টিস্ট না ভালো কি করে ওই রকম একটা ভয়ানক রাইফেল হাতেই বা পেয়ে যাবে? চল তো আর্টিস্ট বলেই জানতাম,
ও হাতে বেয়ে যেতে পারে এমন জায়গায় বন্দুক কেনই বা রাখা হয়েছিল সেটা আমার বোধগম্য হচ্ছে না। ওরা বলতো শিশুর মতনই ব্যবহার করে, কিন্তু এটা তো সেই রকম ব্যবহার নয়। আমার স্ত্রী কদিন আগেই লরা আর সাইমনের সঙ্গে ফোনে কথা বলেছিল, তখন তো সব কিছুই স্বাভাবিক ছিল। ওরা আমাদের ডাকছিল ক্রিসমাস নিউ ইয়ারের জন্য, কিন্তু আমরা যেতে পারিনি, ভাগ্যিস যেতে পারিনি, তাহলে আমাদেরকে হয়তো মরতে হতো। এমনিতে খুব হাসি খুশি জমাটি পরিবার ছিল ওরা, কি করে যে এরকম হয়ে গেল, খুবই শকিং ব্যাপারটা। শুধু আত্মীয়রাই নয়, ক্লোভারদের গোটা পাড়ার লোকজন একেবারে স্তম্ভিত। কেউ এই রকমটা হবে আশা করেনি। পুলিশ পাড়ার সবার সঙ্গেই কথা বলা হয়েছিল, কেউই বলেনি যে তারা সলের ওই রকম মানসিক বিকার ঘটবে সেটা ভাবতে পেরেছিল। ব্রিয়ানার কথা, ব্রিয়ানার সঙ্গে আলাপ করার বা কথা বলার সুযোগ আমার হয়নি, কোনোদিন হবেও না। ওর সম্পর্কে আমি যাই লিখব সবটাই হিয়ারসে, অর্থাৎ অন্যের মুখে শোনা। ব্রিয়ানা সুন্দরী, স্বর্ণকেশী, সে জীবনে অনেক কিছুই করার ইচ্ছে ছিল তার। ঝলমলে ব্যক্তিত্বের ব্রিয়ানাকে যে চিনত সেই পছন্দ করত। অনেক বন্ধু ছিল তার। নিজের অটিস্টিক ভাইয়ের ওপর মাঝে মাঝে রেগে যেত সে, কয়েকটা কড়া কথাও বলে ফেলতো হয়তো। তার মানে এই নয় যে সে ভাইকে ভালোবাসত না। বাড়ি থেকে প্রায় ঘন্টা দুয়েকের পথে দূরে নিউ জার্সির স্টকটন কলেজে পড়তে গিয়েছিল ব্রিয়ানা। একটাই মোটে সেমিস্টার ছিল সে ওখানে। তখনও কলেজের জীবন, হোস্টেলের জীবনে ঠিক ধাতস্থ হতে পারেনি সে। আর তার মধ্যেই আবার বাড়ি ফেরা কিছুদিনের জন্য। ক্রিসমাসের ছুটিতে বাড়ি আসার আগে সে নিজের ফেসবুক পেজে লিখেছিল, ছাত্রাবস্থায় বাড়ি ফিরে যাওয়াটা খুব কনফিউজিং। কি করব আর কি করব না মোটেই বুঝতে পারা যায় না। জিনিসপত্র সব কি ব্যাগেই রেখে দেওয়া উচিত, আর বার করে আলমারিতে তুলে রাখা উচিত, কোনটা? সুটকেসে সব রেখে দেব নাকি মাটিতে ফেলে রাখবো? ভীষণ সমস্যা। ওর দাদা সাইমন জুনিয়র পরে দুঃখ করে তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিল, আমার বোন খুব সুন্দরী আর স্মার্ট, যে তার কলেজে প্রথম সেমিস্টার শেষ করে বাড়ি এসেছিল। আমার বিশ্বাস সে যাই করতো তাতে দারুণ সফল হতো। ব্রিয়ানার মৃত্যুর পর তার কলেজের বন্ধুরা এসেছিল তার প্রতি ভালোবাসা জানাতে। প্রচুর ফুল এনেছিল তারা। তার প্রিয় বন্ধু জিনা হলুদ ফুল নিয়ে এসেছিল, বলেছিল, হলুদ ফুল বন্ধুত্বের প্রতীক, তাই হলুদ ফুল এনেছি। জিনা একটা গ্রুপ টেক্সট মেসেজ থেকে ব্রিয়ানার মৃত্যুর কথা জানতে পারে। জিনা আর ব্রিয়ানা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ব্রিয়ানা যখন জানতে পারে যে জিনাও একই কলেজে যাচ্ছে তখন সে খুব খুশি হয়েছিল। বন্ধুকে বলেছিল, বাহ, বেশ হয়েছে, আরও কিছুদিন তোকে বিরক্ত করতে পারবো মনের সুখে। বন্ধুর কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছিল জিনা। সবার আশা প্রত্যাশার সমাপ্তি ঘটল সলের গুলিতে। কেন যে তার অত রাগ জমেছিল তার দিদির প্রতি কি জানে। ট্রায়াল। সল ক্লোভারের ট্রায়াল শুরু হয় 9 ফেব্রুয়ারি 2022 আর শেষ হয় 28 ফেব্রুয়ারি 2022। আমি সব ট্রায়ালে উপস্থিত ছিলাম। ততদিনে 4 বছর কেটে গেছে। সলকে যে দুজন মনোরোগ বিশেষজ্ঞ পরীক্ষা করেছিলেন তারা কেউই আমার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। তাই তারা কোর্টে যা বললেন সেটাই তুলে দিলাম আমি আপনাদের জন্য। সলের উকিলরা বলেন যে সে যখন খুনগুলো করে তখন সে মানসিকভাবে সুস্থ ছিল না। তার মাথার ভেতর সব যেন কেমন ঘেঁটে গিয়েছিল। সলের উকিলরা একজন মনোরোগ বিশেষজ্ঞকে দিয়ে সলকে পরীক্ষা করিয়েছিলেন। ডক্টর মারিয়া স্যান্টিনা জুরির সদস্যদের বললেন যে খুনের দিন সলের সাইকোট্রিক ব্রেক হয়েছিল পুরোপুরিভাবে। তার অর্থ হলো যদিও খুনগুলো সলই করেছে, কিন্তু তখন তার মানসিক অবস্থা নর্মাল ছিল না। সেই সময় সে পাগল হয়ে গিয়েছিল। ডক্টর স্যান্টিনা আরও বললেন যে
বেশ কয়েক মাস ধরে সল উদ্ভট উদ্ভট দৃশ্য দেখছিল, যাকে হ্যালিউসিনেশন বলে। সেগুলো সত্যি না মিথ্যে তা বোঝার ক্ষমতা সলের ছিল না। ওই হ্যালিউসিনেশন দেখার প্রবণতা ক্রমে বেড়েই চলেছিল। সল নিজের মাকে ওই ব্যাপারটা বলেছিল, এটাই বলেছিল যে তার ভীষণ ভয় লাগছে। ওর মা সব শুনে বলেছিলেন যে ভয়কে পাত্তা না দিলেই ওই ভয় চলে যাবে, যত পাত্তা দেবে ভয় নাকি ততই পেয়ে বসবে। লরা কোনোদিনও ডাক্তারের কাছে নিয়ে যাননি সলকে, অথচ এটাও বুঝতে পারেননি যে অন্যদের আঘাত করার একটা প্রবল ইচ্ছে সলের মনের মধ্যে তৈরি হচ্ছিল। নিজের অটিস্টিক অবস্থার জন্য স্কুলে প্রচণ্ড বুলিং করা হয়েছিল সলকে, সেই জন্য ওর মনের মধ্যে একটা রাগ আর একটা ক্ষোভ তৈরি হয়। এছাড়াও তার সব সময় মনে হতো যে কেউ তাকে দেখছে, তার ওপর নজর রাখছে। এমনকি তার এটাও মনে হতো যে তার নিজের পরিবারের লোকজন তার ক্ষতি করতে চায়, তাকে মারতে যায়। ভয়ঙ্কর প্যারানোইয়া গ্রাস করে ফেলেছিল তাকে। এই অবস্থায় রুগী যা খুশি করে ফেলতে পারে। সল ডাক্তারকে বলে যে খুনের 1 সপ্তাহ আগে রাতে যখন সে একলা শুয়েছিল, তখন মাঝরাতে ঘুম ভাঙতে সে দেখে যে তার পাশে একজন অচেনা মহিলা শুয়ে রয়েছে। বিভৎস দেখতে সেই মহিলাকে দেখে মানুষের মতো মনেই হচ্ছিল না, কিন্তু তার চোখগুলো ভয়ানক লাল আর দাঁতগুলো লম্বা এবং ধারালো ছিল। ওর পাশে শুয়ে থাকতে থাকতেই মহিলার শরীরটা কালচে মতন হয়ে গেল, যেন কেউ তাকে পুড়িয়ে দিয়েছে। তার বন্ধুরাও তাকে ভয় দেখিয়েছিল যে ওদের বাড়িটা, মানে যেখানে সে থাকে, সেটা নাকি আগে কবরখানা ছিল। সেই কবরখানার মৃতদের আত্মাগুলোকে বিরক্ত করে সেখানে বাড়ি তৈরি করা হয়েছে। ওই ব্যাপারটা সলকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। সে প্রায়ই ভাবত ওই ব্যাপারটা নিয়ে। খুনের দিন সকালবেলা সলের মন মেজাজ কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল যে সে যেন অন্য কেউ। স্নান করার সময় সে শুনতে পেয়েছিল একজনের গলার আওয়াজ, যেন কেউ তাকে বলছিল, এসো এসো, শয়তানের আরো কাছে এসো। এইসব কারণেই সে একা শুতে ভয় পেত, সবসময় মা বাবার সাথে শোয়ার আবদার করত। ডক্টর স্যান্টিনা জুরির সদস্যদের বলেন যে তার বিশ্বাস সলের স্কিটজোফ্রেনিয়া আছে। পুলিশের সঙ্গে তার কথাবার্তার ভিডিওগুলো দেখলেই সেটা ভালোভাবে বোঝা যায়। সে যেভাবে কথা বলছিল তাতে মনে হচ্ছিল যে মানসিক দিক থেকে সে সম্পূর্ণ সুস্থ নয়। খুনগুলোকে সে এমনভাবে বর্ণনা দিচ্ছিল যেন খুনগুলো সে করেইনি, সে কোনো একটা সিনেমায় দেখেছে এবং সেটার কথাই বলছে। তার মতে সল যে মানসিকভাবে অসুস্থ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার চিকিৎসার দরকার। বিপক্ষের ডাক্তার মার্ক জিয়াজো সলকে পরীক্ষা করে জুরিকে তার মানসিক অবস্থার কথা বলেন। তিনি বলেন যে সলের অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আছে বটে, কিন্তু সে স্কিটজোফ্রেনিক নয়। সে হয়তো কিছু হ্যালিউসিনেশন দেখেছিল ওই খুনের দিন, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী। যারা স্কিটজোফ্রেনিয়াতে ভোগে তারা সব সময় ওই রকম দেখতে থাকে। তিনি এটাও বলেন যে এই যে সলকে এখন জেলে রাখা হয়েছে, সেখানকার ডাক্তাররাও কিন্তু মনে করেন যে ওষুধে ওর কোনো লাভ হবে না। তাছাড়া খুনের পর পুলিশ যখন প্রথম সলের সঙ্গে কথা বলে, তখন কিন্তু সে কোনো হ্যালিউসিনেশন অর্থাৎ কাউকে দেখা পাওয়া বা কারোর কথা শুনতে পাওয়ার কথা বলেনি। সেই কারণেই ওর প্যারানোইয়া আছে কিনা সেই বিষয়ে সন্দেহ দেখা দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে তার মনে কোনো রকম অনুতাপ নেই। ডক্টর ডিয়াস এটাও বলেন যে এটা ঠিক যে অনেক ব্যাপারেই সলের মনে হয়েছে যে তাকে ছোট করা হচ্ছে বা বুলিং করা হচ্ছে বা তার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। সেই সব উপেক্ষার ঘটনাগুলো সলের মনে বিশাল আকার ধারণ করতে থাকে। তার মনের ওপর ওই সব ঘটনা নিয়ে ভাবার চাপ এতটাই বেড়ে যায় যে সে সহ্য করতে না পেরে পরিবারের সবাইকে মেরে ফেলে। সলকে জেলে না রাখলে
সে ওই রকম কাজ আবার করে বসতে পারে, কারণ তার মাথায় নানান ঘটনার চাপ আবার বাড়তেই পারে। দুপক্ষের সব কথা শোনার পর জুরির লোকজন তাদের আলোচনায় বসে। সকাল 9:30 থেকে শুরু হয় সেই আলোচনা, আর বিকেল 3টে নাগাদ জুরির মতামত পড়া হয়। জুরির রায়তে সলকে প্রাপ্তবয়স্ক মনে করেই 4টে খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়াও বেআইনি অস্ত্র প্রয়োগের দায়ও দোষী ধার্য করা হলো। জুলাই 2022। শাস্তি। জুরি তাকে দোষী সাব্যস্ত করে দিয়েছিল। এবার তাকে শাস্তির জন্য জজের সামনে নিয়ে আসা হলো। সলের উকিলরা আবার আপিল করার চেষ্টা করেছিলেন আপ্রাণ, কিন্তু তাদের সেই চেষ্টা খারিজ করে দেন জজ সাহেব। তিনি বলেন, জুরির মাত্র 5 ঘন্টা লেগেছিল সলকে দোষী ধার্য করতে। ওর বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ রয়েছে সেগুলো অগ্রাহ্য করা অসম্ভব। নিজের পরিবারের ভয়ানক ক্ষতি করেছে সে। এছাড়া সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে খুনটা করেছে। দাদার বন্দুক হাতে তুলে নিয়ে 4টে জীবন শেষ করে দিয়েছে সে। ওর মা লরা ক্লোভার, বাবা সাইমন ক্লোভার, মার্থা সেল এবং ব্রিয়ানা ক্লোভার। সল যখন খুনগুলো করে তখন তার বয়স ছিল 16, কিন্তু ট্রায়াল ইত্যাদি সব হতে আরও 4 বছর সময় লেগে যায়। এখন তার বয়স হলো 20। সে এখন প্রাপ্তবয়স্ক। তাই একজন প্রাপ্তবয়স্ক অপরাধী যা সাজা পাবে সেই একই রকম সাজা সলের পাওয়া উচিত, এটাই ঠিক হয়। পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার বলেন, সল যা করেছে তা ক্ষমার অযোগ্য। সে পুরোপুরি সজ্ঞানে কাজগুলো করেছে। সে ভালো মতন জানতো যে সে কি করতে চলেছে। সে ওদের মারতে চেয়েছিল বলেই ওদের মেরেছে, এবং মারতে পারবে বলেই মেরেছে। 14টা শট ফায়ার করেছিল সে, তার মধ্যে 12টা যারা মৃত তাদের গায়ে লেগেছে। সে হয়তো আরও কিছু লোককে মেরে ফেলতো যদি না নিজের দাদুকে দেখে সে কনফিউজড হয়ে যেত। ওর দাদুর আর দাদার হয়তো কোনো আঘাত লাগেনি, আর তারা প্রাণেও বেঁচে গেছেন, কিন্তু তাদের মনে যে ক্ষত তারা বয়ে বেড়াচ্ছেন সেই আঘাত সারতে সারা জীবন লেগে যাবে। তারা যা দেখেছেন সেই ঝড় সারা জীবন তাড়িয়ে বেড়াবে তাদেরকে। এমন জিনিস যা ভুলতে চাইলেও ভোলা যায় না। সলের উকিলরা আপ্রাণ চেষ্টা করেছিলেন সলকে শাস্তি থেকে রক্ষা করার। সল নিজেও বলে যে সে জানতো না যে সে কি করছে, তার মাথা ঠিক ছিল না তখন, তাই সে নির্দোষ। তার উকিলরাও বারবার বলেছিলেন যে সল মানসিকভাবে অসুস্থ, তার মানসিক চিকিৎসার দরকার ছিল, কিন্তু তাকে কোনো দিন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়নি। তার স্কিজোফ্রেনিয়া ছিল, সে হ্যালিউসিনেশন করত, আর যেদিন সে খুনগুলো করে সেদিন সেই সব একেবারে তুঙ্গে উঠেছিল। এছাড়াও তার অটিজম ছিল, এবং তার বয়সের অন্য ছেলে মেয়েদের তুলনায় সে শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল। ওর দাদা জনকে আবার ডাকা হয়। সে আবার বলে, হ্যাঁ, সল তখনও একেবারে শিশুর মতো ছিল। স্যান্টা ক্লজে বিশ্বাস করতো এবং প্রায়ই রাতের বেলা ভয় পেয়ে মা বাবার সঙ্গে শুতো। সে জামা কাপড়ও ঠিকঠাক পরতে পারতো না, মাকে সব সময় তাকে সাহায্য করতে হতো। বিপক্ষের উকিলরা অবশ্য সেই সব যুক্তিকে মোক্ষমভাবে খণ্ডন করে দিয়ে সলের অপরাধের উপযুক্ত শাস্তির দাবি করেন। তারা বারবার এটাই বলেন যে সল ভালো রকমভাবে জানতো যে সে কী করছে এবং সজ্ঞানে ঠান্ডা মাথায় নিজের পরিবারের সকলকে খুন করে। এত ঘৃণ্য অপরাধ করেও যার কোনো অনুতাপ নেই, তার তো শাস্তি হওয়া দরকার। দুপক্ষের সব কথা শুনে জুরির রায় দেখে আদালতের জজ সল ক্লোভারকে নিজের মা, বাবা, দিদি আর সৎ ঠাকুমাকে হাই পাওয়ারের রাইফেল দিয়ে গুলি করে খুন করার জন্য 150 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, যাতে সে কোনো দিনও জেল থেকে মুক্তি পেতে না পারে, আর তার বাকি জীবনটা জেলেই কেটে যায়।
জজ সাহেব এও বলেন, মৃতদের আত্মীয় এবং বন্ধুদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আমি জানি তাদের আজীবন এই দুঃখকে বয়ে নিয়ে চলতে হবে। এ ক্ষতি অপূরণীয়, কোন রকম সান্ত্বনাই যথেষ্ট নয় এক্ষেত্রে। পরিশেষে অ্যানির কথা, সল ক্লোভার এখন জেলে। সে আর কোনোদিন ছাড়া পাবে না, জেলেই তার মৃত্যু হবে। একজন অটিস্টিক শিশুর ছেলেবেলা বেশ কষ্টের। ক্লাসে অন্তত সহপাঠীদের কাছ থেকে সে কখনো ভালো ব্যবহার পায়নি। তার মা চেষ্টা করেছিলেন সেই কষ্টের ইতি টানার, ওকে বাড়িতে পড়িয়ে। তিনি কতটা সফল হয়েছিলেন কে জানে। যদিও তিনি সলকে কখনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবেননি। আমরা বিজ্ঞানের যুগে বাস করি। এইসব আদালত, উকিল, পুলিশের লোকজন তারা মোটেই মানতে চাইবে না যে সল কিছু দেখত। ওর পাশে যে মাঝে মাঝে শুয়ে থাকতো, কে সেই মহিলা? ঘরের সিলিং থেকে যাদের বেরিয়ে আসতে দেখতো, কারা তারা? শুধুই কি সলের মনের ভয় থেকে তাদের সৃষ্টি? আমি অবশ্য অনেক খোঁজাখুঁজি করেও ওই কথাটার কোনো ভিত্তি পাইনি যে ওদের বাড়িটা গোরস্থানের ওপর তৈরি হয়েছিল। আমি মাঝে মাঝেই ভাবি যে এই সব যারা সলের মতন হঠাৎ বন্দুক তুলে নিজেদের পরিবার বা আশপাশের কিছু লোককে মেরে ফেলে, কি আছে তাদের মাথায়? হঠাৎ কি তার ছিঁড়ে যায় যে তারা আপাত ভালো নিরীহ মানুষ থেকে একেবারে মূর্তিমান শয়তানে পরিণত হয়? শয়তান কি ভর করে তাদের ওপরে? একটা নতুন স্টাডিতে জানা গেছে যে যারা সাইকোপ্যাথ হয় বা ওই ধরনের মনোভাব যাদের থাকে, তাদের ব্রেনটা সাধারণ মানুষের ব্রেনের থেকে একটু আলাদা হয়। এছাড়া তাদের ভেন্ট্রোমেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে যোগাযোগ কম থাকে। ব্রেনের ওই অংশটাই সহমর্মিতা আর অপরাধবোধ ইত্যাদির জন্য থাকে। ফিনল্যান্ডের একটা হাসপাতালের ল্যাবে এই সব নিয়ে গবেষণা চলছে। তারা জেলের কয়েদিদের ওপর গবেষণা করে এবং অনেক কিছু জানতে পারে। পরের মাসে আমি যাচ্ছি সেখানে ওদের ইন্টারভিউ নিতে। অবশ্য আমার অনুরোধে ম্যাগাজিন থেকেই পাঠাচ্ছে। আর সলকে নিয়েও কিছু কথা বলতে চাই ওদের সাথে। দেখা যাক একটু বেশি কিছু বুঝতে পারি কিনা। এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা দাস রচিত ভয়ের গল্প তমসাবৃত। অনন্যা দাস এই সময়ের জনপ্রিয় গল্পকারদের মধ্যে একজন। জন্ম গোলাপী শহর জয়পুরে। পড়াশোনা রসায়ন, সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্শিতে বসবাস করেন এবং সেখানেই কর্মরত। শিশু কিশোরদের এবং বড়দের জন্য লেখা গল্প এবং উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।